আজ বিবেচনাধীন ভোটারদের জন্য প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। দর্শক বন্ধুরা, অবশেষে বহু প্রতীক্ষার অবসান। বিচারাধীন 7,06,675 ভোটারের মধ্যে প্রথম দফায় নিষ্পত্তি হলো 27,23,000 ভোটারের নাম, যার মধ্যে বাদ পড়েছে মাত্র 8,54,000, অর্থাৎ মোট ভোটারের 30%। এবং এই 30% যে নাম বাদ পড়েছে, সেই 30% ভোটারদের জন্য আগামী পরশু থেকে বসছে ট্রাইব্যুনাল। আর চলতি সপ্তাহের পরবর্তী শুক্রবারে আরও একবার দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে, যে লিস্টে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর এই বিচারাধীন 60 লক্ষের মধ্যে অর্ধেক, অর্থাৎ আজকের যে 27 লক্ষের নিষ্পত্তি হলো, সেখান থেকে মাত্র 30% নাম বাদ পড়া ও সেই বাদ পড়া নাম অর্থাৎ বাদ পড়া ভোটারদের পুনরায় সুযোগ দিয়ে সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনাল বসাচ্ছে শুনে আমাদের রাজ্যের একমাত্র সবেদান নীলমণি বিরোধী দলনেতাও সুর বদলাতে শুরু করেছে। একটা সময় বলেছিলাম অনেক দল হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যাতত্ত্বের মধ্যে যাব না, আমি সংখ্যাতত্ত্বের মধ্যে যাব না। হ্যাঁ, সবে উনি সুর বদলাতে শুরু করেছে। অপেক্ষা করুন, সম্পূর্ণ তালিকা ও নির্বাচনী ফলাফল বেরোনোর পর উনি যে বিগত দিনে বক্তব্যগুলো রেখেছিল, তার জন্য উনি এবং গোটা বঙ্গ বিজেপি বাংলার জনগণের কাছে ক্ষমা চাইবেন। কারণ এসআইআর এর খসড়া তালিকা ও নির্বাচন কমিশন যে ফাইনাল তালিকা বার করেছিল, তা মিলিয়ে যে 64 লক্ষ নাম বাদ পড়েছিল ও পরবর্তীতে এই যে 60 লক্ষ বিচারাধীন নাম, যার মধ্যে আজকের অর্ধেক সম্পূর্ণ হলো, যেখান থেকে 8 লক্ষ সামথিং নাম বাদ পড়লো, সেই 8 লক্ষ সামথিং প্লাস যে 32 লক্ষের এখনো নিষ্পত্তি বাকি রয়েছে, সেখান থেকে যদি ধরেও নেওয়া যায় 10 লক্ষ নাম বাদ পড়বে। যদিও ট্রাইব্যুনাল থাকছে, তাদের জন্য সুযোগ থাকছে, সেখান থেকে নাই করে আরো 5 লক্ষ নাম যুক্ত হবে। সেই জায়গা থেকে এই ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতারা যে 1 কোটি 1.5 কোটি নাম বাদ পড়বে বলে হুইপ তুলেছিল এই বাংলা থেকে, এবং যে অঙ্ক দিয়ে আগামী দিনে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল, সেই জায়গা থেকে তো নির্বাচন কমিশনের এই সাপ্লিমেন্টারি প্রথম তালিকা প্রকাশ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সেই এসআইআর অঙ্কে বস্তা বস্তা গামাক্সিন পড়তে চলেছে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে, 90 লক্ষ ভোটার বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। দেখুন, 2021 ও 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ভোট শেয়ারের গ্যাপ কিন্তু বরাবর 10% ওপরে থেকে গিয়েছে। সংখ্যায় দেখলে যে অঙ্কটা দাঁড়াচ্ছে প্রায় 60 লক্ষ ছুঁই, এবং যে অঙ্কটা কেবলমাত্র এই পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য তৈরি হয়েছে, আর যা ভারতীয় জনতা পার্টির পক্ষে মেকআপ করা বা পূরণ করা সম্ভব না, তা বুঝেই তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে মুসলমান ভোট ছাঁটাই করার জন্য এসআইআর লঞ্চ করেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সেই মুসলমান ভোট ছাঁটাই করার উদ্দেশ্যে লঞ্চ করা এসআইআর এর প্রথম খসড়া তালিকায় যখন তারা দেখলো মাত্র 58 লক্ষ নাম বাদ পড়েছে, এবং সেই 58 লক্ষ নাম মৃত ভোটার, শিফটেড ভোটার ও ডবল এন্ট্রি ভোটারের মধ্যে সীমাবদ্ধ রয়ে গিয়েছে, তখন বাংলার এই আমাদের একমাত্র সবেদান নীলমণির পরামর্শে ভারতীয় জনতা পার্টি কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো নতুন ফন্দির আমদানি করিয়েছে। আর সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যা এই সবেদান নীলমণির পরামর্শে ভারতীয় জনতা পার্টি কমিশন পশ্চিমবাংলায় আমদানি করেছিল, যা এসআইআর এর ক্ষেত্রে আর অন্য কোনো রাজ্যে দেখা যায়নি, সেখানে যে 1 কোটি 20 লক্ষ নাম পরবর্তীতে বাদ পড়েছে, তাতে দেখা যাচ্ছে প্রায় 90% সংখ্যালঘু বা মুসলমানদের নাম বাদ পড়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সেখানে রয়েছে 11 লক্ষ নাম, মালদায় 8,50,000 নাম, উত্তর দিনাজপুরে রয়েছে 4,80,000 নাম, বর্ধমানে রয়েছে 4,50,000, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 60 লক্ষ নাম, এবং দক্ষিণ 24 পরগনায় রয়েছে 6,25,000 নাম। আর এই যে জেলাগুলোর নাম আমি বললাম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সব জেলাগুলো কিন্তু মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশি, অর্থাৎ সংখ্যালঘু আধিক্য বেশি। আর সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি যা চেয়েছিল, কমিশন তা সাকসেস করে দেখাতে পেরেছে, সাকসেস করে দিয়েছে। কিন্তু কমিশন, সবেদান নীলমণি ও ভারতীয় জনতা পার্টি বুঝে উঠতে পারেনি এই যে পরবর্তীতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভারতীয় জনতা পার্টির কমিশন 1 কোটি 20 লক্ষ নাম বাদ দিয়েছে, তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দিল্লি ছুটে যাবে, সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দরবারে সাড়া দিয়ে মহামান্য সর্বোচ্চ আদালত তাদের হাত থেকে সম্পূর্ণ কন্ট্রোল কেড়ে নিয়ে
পরবর্তী তালিকা বিচার বিবেচনার দায়িত্ব বিচার বিভাগের হাতে তুলে দেবে এবং বর্তমানে সেই বিচার বিভাগীয় স্ক্রুটিনিতে 70% নাম ভোটার তালিকায় উঠে যাবে আর বাকিদের জন্য সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনাল বসাবে। অর্থাৎ সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী সবেদান নীলমণি মহাশয় এই পশ্চিমবাংলায় তাদের স্বপ্ন পূরণের অন্তিম যে চালটা চেড়েছিল তা যে আপাতত অংশ হয় ইতিগন্ধ পুষ্পে তা বুঝে গিয়ে উনি ও ওনার পারিষদ বর্গ সুর পাল্টাতে শুরু করে দিয়েছে। পাওয়াটা বড় কথা না, বিষয়টা হচ্ছে ন্যায়ের সাথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। নিউটাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হয়েছে সে লিগালি অ্যাকিউজড। এখানকার মানুষ কেন এরকম ক্যান্ডিডেটকে মেনে নেবে? আর ভালো কোনো ক্যান্ডিডেট ছিল না। আমার পার্টি থেকে কোনো রকম বেনিফিট নেওয়ার হতো, ঠিক আছে ভাই আমাকে এবার টিকিট দিল না, 5 বছর পরে দিতে পারে। রাজ্যম লড়ে না ভোজন, ব্যাস খেল খতম, পয়সা হজম। একদিকে এসআইআর বুমেরাং হয়েছে, অন্যদিকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান মায়ের ভোগে চলে গিয়েছে। আর তার সঙ্গে বর্তমানে প্রার্থী তালিকা প্রকাশের পর যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টির পিন্ডি চটকাতে শুরু করেছে, তার ফলে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিরোধী প্রচারের জন্য এই বাংলায় না তৃণমূলের দরকার নেই, ভারতীয় জনতা পার্টির কর্মীরাই যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। আসলে ভারতীয় জনতা পার্টি মিথ্যা প্রতিশ্রুতি, উগ্র হিন্দুত্ববাদ ও এজেন্সি নির্ভরতা দিয়ে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল, তা বর্তমানে ভারতীয় জনতা পার্টির কর্মীরাও ধরে ফেলেছে, বুঝে গিয়েছে। কিন্তু কেবলমাত্র ক্ষমতা দখলের স্বপ্নে তারা যে ব্যথা বুকে চেপে রেখেছিল, বর্তমানে সেই ক্ষমতা দখলের প্রথম ধাপে টিকিট বন্টন বা প্রতিনিধি নির্ধারণ নিয়ে ভারতীয় জনতা পার্টির বঙ্গের ওপর নেতৃত্ব যেভাবে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করতে শুরু করেছে তা দেখার পর ভারতীয় জনতা পার্টির কর্মীরাও নো ভোট টু বিজেপি, এই পশ্চিমবাংলায় যে বিজেপি সংগঠন আছে তার নিপাত দেওয়ার স্লোগান তুলতে শুরু করে দিয়েছে। এখানে এসে পুরো টাকা পয়সা খেলা চলছে, এটা দাঁড়ান না। এই শ্রমিক ভট্টাচার্য আমরা ভাবছিলাম সরস্বতী পুত্র, এ জানে না কে খাচ্ছে। যে 3 বার 4 বার 5 বার ইলেকশন হারছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। সঞ্জয় সিংকে দক্ষিণ হাওড়া থেকে বালিতে নিয়ে নেওয়া হয়েছে। ভাই কবির শঙ্কর বল 2021-এ হেরেছে, আবার বিধানসভা হারার পরে তারপরে লোকসভা টিকিট দেওয়া হয়েছে। তার নিজের সিটের জন্য চাপদানিতে আমার কোন ভূমিপুত্রকে দাও লড়বো, চোখে চোখ রেখে লড়বো। আর আপনার চ্যানেল মারফত বলছি, পশ্চিমবাংলার প্রত্যেক জাতীয়তাবাদী বাঙালি মা বোন ভাই বন্ধু যারা পশ্চিমবাংলার মাটিতে জন্ম নিয়ে নিজেকে সনাতনী হিন্দু ভারতীয় ভেবে আপনারা যা গর্ববোধ করেন, প্রত্যেক মানুষকে বলছি নিজের অঞ্চলে ক্ষমতা যদি হয় নির্দল লড়ুন, কারণ এরা সেটিং করছে, টিকিট বিক্রি করছে। বিরোধী দলনেতার নাম এবং নিশান নন্দীগ্রামের মাটি থেকে মুছে দেব। বিজেপি বলছে বিজেপির পচা মালকে তৃণমূল নিয়েছে, নন্দীগ্রামে প্রার্থী করেছে, এতে বিজেপির আর লাভ হলো। তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, ফেলে দিয়েছিল, সেটা অমিত শাহ হচ্ছে কুড়িয়ে নিয়ে গেছে। সুতরাং ওই যুক্তি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে খাটে না। এখন বিশ্বনাথ চক্রবর্তীর মতো পণ্ডিতদের বক্তব্যে সন্তুষ্ট হওয়া ছাড়া তৃণমূল কংগ্রেস পবিত্র করকে প্রার্থী করে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কাটে কাট টক্কর দিয়েছে তা অন্য কারোর বলার দরকার নেই। শুভেন্দু অধিকারী নিজে হারে হারে টের পাচ্ছে। বর্তমানে হাওয়া যা বলছে তাতে শুভেন্দু অধিকারী ও পবিত্র কর একেবারে কাঁটায় কাঁটায় চলছে। এখন যদি শেষ পর্যন্ত ধরেও নেওয়া যায় যে পবিত্র কর শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম থেকে হেরে গেল, কারণ ভারতীয় জনতা পার্টি খুব ভালোভাবে জানে শুভেন্দু অধিকারীর পক্ষে ভবানীপুর থেকে যেটা একেবারে সম্ভব নয়। সেই জায়গা থেকে তারা চেষ্টা করবে তাদের আত্মমর্যাদা বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর জিতটা অন্তত নন্দীগ্রাম থেকে কনফার্ম করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জিতটা বড় কথা নয়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রেস্টিজ নির্ভর করছে মার্জিনের ওপরে। কত মার্জিনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়লাভ করছে, কারণ শুভেন্দু অধিকারী যদি এই পবিত্র করের মতো একজন সাধারণ কর্মীর কাছে 5000 ভোটের ব্যবধানে জয়লাভ করে তাহলে সেটা তো জেতা আর না জেতা সমান হবে। আর এদিকে ভবানীপুরে তার সঙ্গে সঙ্গে যদি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার 50,000 মার্জিনে হেরে যায় তাহলে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বলে যে গলার শিরা ফলাতো গোটা পশ্চিমবাংলা জুড়ে তা তো একেবারে অংশ হয় ইতিগন্ধ পুষ্প হয়ে যাবে। আর সেই জায়গা থেকে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদ, এজেন্সি নির্ভরতা ও এসআইআর মতোই জেতার পরিবর্তে যেমন আসন কমবে, আসন সংখ্যা কমে যাবে, তেমন শুভেন্দু অধিকারীরও ভবানীপুরে হার ও নন্দীগ্রামে কোনো রকমে ভেড়ি উল্টানোর ফলে তার রাজনৈতিক ক্যারিয়ারে অশ্বত্থামা হয়তো ইতিগজ লাইন যুক্ত হবে।
কারণ বিজেপি সেই গরুকে গোয়াল ঘরে রাখে না যে গরু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। উদাহরণ হিসাবে সিবি আনন্দ বোস, জগদীপ ধনকর বা নীতিশ কুমার যথেষ্ট। আর সেই জায়গা থেকে সারদা, নারদা, রোজ ভ্যালিতে অভিযুক্ত আপাতমস্তক একজন ক্ষমতালোভী ব্যক্তি, যিনি অলরেডি ভারতীয় জনতা পার্টির মধ্যে উপদল বানিয়ে ফেলেছে, তাদের অনুগামী বানিয়ে ফেলেছে, যে খবর ভারতীয় জনতা পার্টির ওপর নেতৃত্বের কাছে রয়েছে। কেবলমাত্র তারা ক্ষমতা দখলের লক্ষ্যে বা বাংলা দখলের লক্ষ্যে তাকে প্রশ্রয় দিচ্ছিল। সেই জায়গা থেকে সেই শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা রেখে যখন ভারতীয় জনতা পার্টি এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বাংলা দখলের স্বপ্নে ব্যর্থ হবে, তখন হ্যাঁ লিখে রাখুন, গোয়াল ঘর তারা শূন্য করবে না, তাকে তাড়িয়ে দেবে না। হয় তৃতীয় বেঞ্চ, নয় এই শুভেন্দু অধিকারী ত্যাগ যাত্রা নিশ্চিত করার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় হ্যাঁ মোদিজি বা উনিজির ওই না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতি প্রতিষ্ঠা করবে। আর যার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির এই পশ্চিমবাংলায় যেটুকু পাঁচা পাঁচা জমি রয়েছে হ্যাঁ তা ধরে রাখতে সফল হবে বলে রাজনৈতিক মহলও মনে করছে। আর তেমনটা ইঙ্গিত কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকেও অলরেডি এই পশ্চিমবাংলার বিজেপি নেতাদের কাছে চলে এসেছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।